আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে রসায়নে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি সবসময় বলে থাকি, তোমরা যদি রসায়নে ভালো করতে চাও, রসায়নের প্রেমে পড়ে যেতে চাও, তাহলে রাসায়নিক পদার্থগুলোর নাম জানতে হবে। খেয়াল করে দেখবা, তুমি যখন কারোর সাথে বন্ধুত্ব করবা, তখন তার নামটা আগে জানা জরুরি। তুমি শুরুতেই তার নাম জেনে নাও যে তোমার নাম কি। যখন নামটা জানা থাকে, তখন যে কোনো প্রয়োজনে তার নাম ধরে যখন ডাক দিবা, তখন কিন্তু তার সাথে একটা ইন্টারাকশন হওয়ার সুযোগ থাকে, তাই না? তো সেম রসায়নের ক্ষেত্রেও তুমি যখন যৌগগুলোর নাম ঠিকঠাক জানতে পারবা, তখন তুমি যখন কোনো কিছু একটা কেমিক্যাল লিটারেচার পড়বা বা কোনো একটা বই পড়বা, ধরো যে একটা কলেজের বই পড়লা বা একটা রেফারেন্স বই পড়লা, তো এই বই পড়তে যেয়ে মাঝখানে কিছু যৌগ আসে, ধরো তুমি যৌগগুলো চেনো না, তখনই না তোমার মধ্যে একটা বিতৃষ্ণা চলে আসবে যে ধুর, এটা পারি না, কি সব যৌগ লেখা। অথচ যদি তোমার যৌগগুলোর নাম জানা থাকতো, তুমি যদি যৌগগুলো সম্পর্কে জানতে পারতা, তাইলে কিন্তু এই প্রবলেমটা আর থাকতো না। বুঝতে পারছো? এই জন্য আমি খুবই স্ট্রেস দেই, তো খুবই গুরুত্ব আরোপ করি নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে? যেমন আমি জৈব যৌগের নামকরণের দুইটা স্পেশাল ভিডিও তৈরি করে রাখছি। দাদুরা জানতে চায়, এই প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু প্রথম দুইটা ভিডিও এই নামকরণের জন্য পেয়ে যাবা। ঠিক আছে? জৈব যৌগের। তো আজকে চাচ্ছি আমি অজৈব যৌগের নামকরণ শুরু করতে। এবং তোমরা জানো যে জৈব যৌগে স্পেসিফিক কিছু নিয়ম আছে, সেম ভাবে অজৈব যৌগের নামকরণেও কিছু নিয়ম আছে। চেষ্টা করব এই নিয়মগুলো দিয়ে সবগুলা যৌগকে এর মধ্যে নিয়ে আসতে। অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে নরমাল লবণের নামকরণ করা হচ্ছে একভাবে, অ্যাসিডের নামকরণ আরেকভাবে, তারপরে ধরো যে বা, জটিল যৌগের নামকরণ করা হচ্ছে একভাবে। তো এটা একটা প্রবলেম। ঠিক আছে? তো আমরা সেই ইয়েতে যাব না, প্রবলেমে যাব না। আমরা সবগুলা যৌগকে একটা ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে তোমরা জানো যে জৈব যৌগ না এরকম সব যৌগকে আমরা অজৈব যৌগ বলি, তাই না? জৈব যৌগ না এরকম সব যৌগকে আমরা অজৈব যৌগ বলি। যেমন লবণ, অ্যাসিড, খনিজ অ্যাসিড যারা আছে তারা সব হচ্ছে কি, তারা সব অজৈব যৌগ। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর জৈব যৌগ কারা? হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি যে অজৈব যৌগের নামটাকে আমরা কিভাবে ভাগ করব। ঠিক আছে? আমরা যেটা দেখতে পাই অজৈব যৌগের মধ্যে সব থেকে বেশি আছে তোমার লবণ, ক্ষার, অ্যাসিড। এগুলাই তো, তাই না? অ্যাসিড, ক্ষার, লবণ। আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে এরকম। দেখবা একটা অজৈব যৌগের মধ্যে দুইটা অংশ থাকবে। মোটামুটি সব যৌগেই দুইটা অংশ থাকে। অজৈব যৌগে এটা আরো দৃশ্যমান থাকে, কারণ আমরা জানি অজৈব যৌগ অধিকাংশ ক্ষেত্রেই আয়নিক বা পোলার যৌগ হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা লিখলাম একটা অজৈব যৌগে দুইটা অংশ থাকে, এক হচ্ছে ক্যাটায়ন, ধনাত্মক অংশ, আর একটা কি, অ্যানায়ন বা ঋণাত্মক অংশ। একটা হলো ক্যাটায়ন আর একটা কি, অ্যানায়ন। তো ক্যাটায়নের নাম সব সময় ওই মৌলটার নিজের নাম অনুযায়ী হয়। ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি ক্যাটায়নের নামটা কিভাবে হবে। মৌলের নিজের নাম অনুযায়ী। নিজের নাম মানে হচ্ছে কি, তার যে ইংলিশ নামটা আছে, আমি আবার বলি ইংলিশ নামটা কিন্তু, হ্যাঁ, তার ইংরেজি নামটা, তার নিজের নাম অনুযায়ী, নিজের নাম অনুযায়ী, নিজের নাম অনুযায়ী। এবং সেই নামটা কি, ইংলিশ যে নামটা আছে সেটা। যেমন আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, আমরা ফেরাম রাখবো না, আমরা জাস্ট রাখবো কি, আয়রন। ঠিক আছে? আচ্ছা, সেই সাথে নাম অনুযায়ী সাথে কি থাকবে, সাথে থাকবে হচ্ছে তার জারণ সংখ্যা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার জারণ সংখ্যাটা রাখতে হবে। তার ইংরেজি নামের পাশেই কি রাখতে হবে, তার জারণ সংখ্যা। যেরকম আমি যদি বলি যে এইটা FeSO4, এই যৌগটা আমরা প্রত্যেকে জানি ফেরাস সালফেট, ফেরাস সালফেট। বাট আইইউপিএসসি নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে আইইউপিএসসি নিয়ম অনুযায়ী সাজাই, আইইউপিএসসি নিয়ম অনুযায়ী যদি আমরা নামকরণটা করি, তাহলে কিন্তু এটার ফেরাস থাকবে না, এটা হয়ে যাবে আয়রন। এটা কি হবে, আয়রন, আয়রন। আর এটার জারণ সংখ্যা আমরা প্রত্যেকে জানি 2, তাই না? সালফেটের 2 মাইনাস হলে আয়রন 2 প্লাসের হবে, আয়রনের হবে +2, তার মানে আয়রন 2। ঠিক আছে? আমরা যদি এই যৌগটার কথা বলি CuSO4, তাহলে বুঝতেই পারছো ইংরেজি নাম কপার, এবং তার জারণ সংখ্যা 2। ঠিক আছে? আমরা যদি এটার কথা বলি
পটাশিয়াম বাইসালফেট, ঠিক আছে। তো আমরা জাস্ট ক্যাটায়নের নামকরণ করতেছি, এটা কি হবে? পটাশিয়াম। এখন মজার বিষয়, যেই সমস্ত মৌলের একাধিক জারণ সংখ্যা বিদ্যমান তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই জারণ সংখ্যাটা উল্লেখ করতে হয়। কিন্তু আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা ভাই একটাই, +1, অলওয়েজ সে +1, সুতরাং এটা লেখার কোনো বাধ্যকতা নাই, কারণ আমরা জানি সে যে যৌগই গঠন করুক না কেন তার জারণ সংখ্যা +1ই হবে। এমন কোনো যৌগ সম্ভব না যেখানে +2 বা 3 হওয়া সম্ভব। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের উল্লেখ করে দেওয়া লাগতো, কারণ অনেক কিছুই হতে পারে সেইখানে বা পারতো। তো এই ক্ষেত্রে আর সেই রকম সম্ভাবনা নাই। তাহলে এবার আমরা চলে যাব অ্যানায়নের নামের কাছে, এবং এটাই কিছুটা চ্যালেঞ্জিং। আমি বলবো যে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং নাম, ঠিক আছে। অ্যানায়নের নামকরণটা ভেরি ভেরি চ্যালেঞ্জিং, এবং এটা যারা ভালো করে ধরতে পারবে তাদের ক্ষেত্রে আর কোনো প্যারাই থাকবে না। আমরা এটাকে একটা বাক্স বানায় ফেলি, তোমরা সুন্দর করে নোট করে ফেলো, এবং এই নোটটা অবশ্যই আমাকে দিবা। এই নোটটা আমাকে দিতে হবে, হ্যাঁ। আমি কিন্তু দেখবো তোমরা কে কতটুকু নোট করলা, সেই নোটটা আমি দেখবো। আচ্ছা, তো ক্যাটায়ন গেল, এবার হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। অ্যানায়ন, তো অ্যানায়নের নাম 3 রকমের হয়ে থাকে। আচ্ছা, আমি 4টা দেখাইছি, 3 ধরনের হয়ে থাকে। যেমন কিছু কিছু ক্ষেত্রে নামের শেষে আইডিই যুক্ত হবে, আমি লিখে দিই, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে নামের শেষে কি যুক্ত হবে? নামের শেষে যুক্ত হবে হলো আইডিই। আইডিই। কিছু কিছু ক্ষেত্রে নামের শেষে যুক্ত হবে আইটিই। কোন নামের শেষে? তার যে ইংরেজি নামটা আছে, তার যে নিজস্ব নাম আছে সেই নামের শেষে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে নামের শেষে যুক্ত হবে এটিই, এবং এটিইটা একটু বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তো আইডিইটা সাধারণত, আমি কিন্তু বলতেছি সাধারণত, হ্যাঁ, আইডিই সাধারণত যে সমস্ত পারমাণবিক অ্যানায়ন আছে তাদের নামের শেষে বসে, ঠিক আছে। পারমাণবিক অ্যানায়ন, জাস্ট একটা পরমাণু রিলেটেড, এক পরমাণুক অ্যানায়ন যদি হয়ে থাকে তার নামের শেষে আইডিই বসাইতে হবে। যেমন আমি যদি বলি যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম অক্সাইড, খেয়াল করে দেখো Na2O, এটা কি? একটা অক্সিজেন, একটা পরমাণু, তাই না? এক্ষেত্রে কি আছে? পরমাণু আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এক পরমাণুক না বলে সমপরমাণুক বলতাম অ্যাকচুয়ালি। সমপরমাণুক, নট এক পরমাণুক, এটা হচ্ছে সম বা সুষম, সুষম পরমাণুক অ্যানায়ন, এইভাবে লিখলে বেটার হবে নামটা, সুষম পরমাণু বিশিষ্ট বা পরমাণুক অ্যানায়ন। অর্থাৎ সুষম মানে কি, এখানে জাস্ট অক্সিজেন থাকবে, অক্সিজেন একটা থাকুক বা 2টা থাকুক বা 3টা থাকুক, তাদের ক্ষেত্রে জাস্ট কি হবে? নামের শেষে আইডিই যুক্ত হবে। আমরা জানি অক্সিজেনের অ্যাকচুয়াল নাম হচ্ছে অক্সিজেন, তার নামের শেষে যদি আইডিই বসাই তাহলে নামটা কি হবে? সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড। তো সোডিয়াম তো আমরা জানি এ অনুযায়ী বসাই দিব, সোডিয়াম, SODIUM, সোডিয়াম অক্সাইড। তারপরে ধরো এটা বসাইছি Na2O2, এক্ষেত্রেও কি হবে? আমরা জানি এটার নাম পার অক্সিজেন, তাই না? 2টা অক্সিজেন, একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, তাইলে সেই ক্ষেত্রে আমরা বলবো পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, পার অক্সাইড। তারপরে বললাম K2S, পটাশিয়াম, কি হবে? পটাশিয়াম সালফাইড, সালফারের শেষে কি বসবে? আইডিই বসবে। সালফারের শেষে কি বসবে? আইডিই বসবে, অর্থাৎ সালফাইড। বোঝা গেল? সুষম পরমাণু যদি হয়, সেম পরমাণু যদি অ্যানায়ন হিসেবে যুক্ত হয়, তাইলে এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি আইডিই, ঠিক আছে। নামের শেষে আইডিই বসাইতে হবে। তারপর আমরা যদি বলি ফসফাইড, Ca3P2, ক্যালসিয়াম ফসফাইড, 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 PHIDE, বুঝা গেল? ফসফাইড, ক্যালসিয়াম ফসফাইড। তারপরে আমি যদি আরো উদাহরণ দেই, খেয়াল করে দেখো FES, FES, এটার নাম কি হবে?
বাচ্চারা বলো এটার নাম কি হবে? তোমরা প্রত্যেকে জানো এই আয়রনের +2 +3 দুইটাই সম্ভব। এই ক্ষেত্রে কোনটা বসছে? সালফার যদি 2- হয়ে থাকে, আয়রন অবশ্যই +2 হবে। সেই ক্ষেত্রে এর নাম হবে আয়রন। আমরা কিন্তু IUPAC নিয়ম অনুযায়ী করতেছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ কেমিস্টদের যে আন্তর্জাতিক সংগঠন আছে, যেটা সব নিয়ম নীতি নিয়ন্ত্রণ করে থাকে, সেই সংগঠনের নিয়ম অনুযায়ী আমরা নামকরণগুলো করব। ঠিক আছে, এটার নাম কি হবে? আয়রন 2 সালফাইড। এই অনুযায়ী কিন্তু লিখতে হবে। বুঝা গেল? আয়রন 2 সালফাইড। এই গেল এটা। বাট কিছু ক্ষেত্রে আমি বলবো যে ব্যতিক্রম আছে। ঠিক আছে, কারণ নাম যদি একটা কেউ বানায় ফেলে এবং এটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তখন না এটাকে আর চেঞ্জ করা যায় না। যেমন খেয়াল করে দেখবা, এটা আমরা তো জানি অক্সিজেন কি মাইনাস, তাই না? অক্সিজেন মাইনাস অক্সাইড। কি করা হয়েছে, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যখন অ্যাড করা হয়েছে, তখন না নামকরণটা জাস্ট করা হয়েছে হাইড্রো অক্সাইড। নাম কিন্তু অক্সাইডই আছে, বাট হাইড্রোজেন যুক্ত অক্সাইড, নাম হয়ে গেল কি হাইড্রোক্সাইড। তাহলে কি নিয়মের ব্যতিক্রম হয়ে গেল না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে হইতে পারে যেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে ভাইয়া, অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। তারপরে এসএইচ, এসএইচ এটাকে আমরা বলবো কি বাইসালফাইড বা হাইড্রোজেন সালফাইড। নিয়ম আমরা এইভাবেই বসাবো, বাইসালফাইড অথবা হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড হবে। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড নাম। আচ্ছা, তো এই ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সুষম পরমাণুক অ্যানায়ন থাকে, তাইলে তার নামের শেষে আইডিই বসবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ঠিক আছে, সবাই ক্লিয়ার। তাহলে এরকম কি আরো কিছু যৌগ আমরা বের করতে পারবো? আশা করা যায় আমরা বের করতে পারবো। যেমন আরেকটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কোনটা দিব? এটা ALN, ALN কি হবে এটা? আমরা জানি অ্যালুমিনিয়াম ধাতুর নাম তার নিজের নাম অনুযায়ী হবে, অ্যালুমিনিয়াম ক্যাটায়নের নামটা তার নিজের নাম অনুযায়ী হবে। যেহেতু এর জারণ মান শুধুমাত্র 3, একটাই আছে, চেঞ্জ নাই, সেহেতু লিখতে হবে না। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আর যেহেতু নাইট্রোজেন একটা এক পরমাণুক বা সুষম পরমাণুক অ্যানায়ন, এটা কোনো মূলক না। মূলক হলে এই দুইটার ক্ষেত্রেই কিছুটা ব্যতিক্রম থাকবে। আর আমরা যেটা বলবো, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রাইড, এটা একটা অ্যানায়ন, জাস্ট N3-, নাম হয়ে যাবে নাইট্রাইড। নামের শেষে কি বসবে? আইডিই। নামের শেষে কি বসবে? আইডিই। বসাতে পারলাম? তো এইভাবে নামকরণটা করতে হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। তারপরে প্রশ্ন হচ্ছে কখন আইটিই বসবে আর কখন এটিই বসবে। এটা একটা দারুণ কনফিউজিং পোর্শন। কখন আইটিই আর কখন এটিই বসবে? এই দুইটাই বসবে যখন কোনো যৌগমূলক যৌগমূলকের নামের শেষে, যৌগমূলকের নামের শেষে, ঠিক আছে, দুইটাই কি যৌগমূলকের নামের শেষে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে এটিই এর আরেকটা স্পেশাল জায়গা আছে। এটা হচ্ছে জটিল যৌগের নামের শেষে, জটিল অ্যানায়নের নামের শেষে। জটিল অ্যানায়ন যদি হয়, তোমরা পড়ছো প্রথম পত্রের 3য় অধ্যায়ে জটিল যৌগ, জটিল অ্যানায়নের শেষে, এর নামের শেষে এটিই বসবে। তাহলে দেখো এই একটা পেজের মধ্যে তোমার বেসিক যা লাগবে সবকিছু আছে, বেসিক তোমার যা যা লাগবে সবকিছু আছে। এখন আমরা একটু এলাবোরেট করব যে কখন আইটিই কখন এটিই। এই জায়গাতে আমরা অ্যাসিডের নামকরণটাও শিখে ফেলবো। ঠিক আছে বাচ্চারা, দেখো এই জায়গাতে আমরা অ্যাসিডের নামকরণটাও শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি অ্যাসিড। অ্যাসিড কারা? আমরা জানি যারা এক বা একাধিক H+ দান করতে পারে
বা প্রোটন দান করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড, অথবা যারা লোন পেয়ার গ্রহণ করতে পারে তারা অ্যাসিড, তারা লুইস অ্যাসিড, তাই না? আচ্ছা, তো দেখা যায় কি লুইস অ্যাসিড গুলা তারা লোন পেয়ার গ্রহণ করলে আলটিমেটলি যার থেকে লোন পেয়ারটা গ্রহণ করছে তার থেকে একটা প্রোটন বের করে, মানে বের করে দেয়। ঘটনা এরকমই। তো এটা আমরা অন্য আরেকদিন আলোচনা করবো না। তো অ্যাসিড হচ্ছে তারাই যারা এক বা একাধিক প্রোটন দান করতে পারে, ঠিক আছে? এখন আমরা জানি এই অ্যাসিড দুই ধরনের। একটা হচ্ছে ভাইয়া হাইড্রোসিড, হাইড্রোসিড, এবং তাদের নামের শেষে, তাদের নামের আগে জাস্ট হাইড্রোজেন বসাইতে হয় বা হাইড্রো বসাইতে হয়। যেমন খেয়াল করে দেখো, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, ঠিক আছে? HI হাইড্রো আয়োডিক অ্যাসিড, বুঝা গেল? হাইড্রোফ্লোরিক, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এদের নামকরণটা খুবই সহজ এবং এদের অ্যানায়নগুলো কি হবে? ফ্লোরাইড, এটা আমরা মাত্র শিখলাম, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ইজি একদম। আচ্ছা, কিছু আছে যারা ডিরেক্ট হাইড্রোসিড না, অর্থাৎ যাদের মধ্যে শুধু হাইড্রোজেন আর অ্যানায়নটা নাই, তাদের ক্ষেত্রে আরো কিছু থাকতে পারে। অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ঠিক আছে? ওই সমস্ত অ্যাসিডকে আমরা অক্সো অ্যাসিড বা নাইট্রাসিড বলি, ঠিক আছে? যাদের ক্ষেত্রে অক্সিজেন থাকে তাদেরকে আমরা বলি অক্সো অ্যাসিড, যাদের ক্ষেত্রে অক্সিজেন থাকে তাদেরকে আমরা বলি অক্সো অ্যাসিড। এবং দেখা যায় হাইড্রোসিড ছাড়া প্রায় 99.99% হচ্ছে অক্সো অ্যাসিড, ঠিক আছে? নাইট্রোসিড খুব কমই থাকে, শুধু নাইট্রোজেন বিশিষ্ট অ্যাসিড খুব কমই থাকে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা দেখে ফেলি অক্সো অ্যাসিড। খেয়াল করে দেখো অক্সো অ্যাসিড কেমন হয়ে থাকে। অক্সো অ্যাসিড হয়ে থাকে এরকম, HClO। আমরা এখান থেকে ক্লোরিনটাকে পিক করলাম, হ্যাঁ, HClO। সেম ভাবে আমি এটার নাম যেরকম হবে, আমরা যদি এখানে ব্রোমিন দেই বা আয়োডিন দেই, নামকরণ সেম হবে, এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে হলো HClO2, HClO3, HClO4। চারটা অ্যাসিড যেখানে অক্সিজেন আছে এদেরকে আমরা বলবো অক্সো অ্যাসিড, অক্সিজেন যুক্ত অ্যাসিডকে আমরা বলি অক্সো অ্যাসিড, ঠিক আছে? এখন তো একটা ঝামেলা হয়ে গেছে, এর নাম আমরা কিভাবে বসাবো? ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বলা যাচ্ছে না, হাইড্রোজেন ক্লোরিন আছে, ঠিক আছে, বাট অক্সিজেন তো ডিফারেন্ট টাইপের অক্সিজেন আছে। এই ক্ষেত্রে দেখতে হবে যে ক্লোরিনটাকে আমরা বাছাই করলাম কেন্দ্রীয় মৌল হিসেবে, যার একাধিক জারণ থাকে, তার জারণ কত? তোমরা এক্স ধরে করে ফেলো, +1, এটা দেখবা +3, এটার দেখবা +5, এটার দেখবা +7। তাহলে তোমাকে মাঝামাঝি দুইটাকে চুজ করতে হবে, মাঝামাঝি দুইটাকে চুজ করতে হবে। যদি একাধিক থাকে তাহলে মাঝামাঝি দুইটাকে চুজ করতে হয়। একাধিক মানে যদি 3-এর অধিক থাকে, মাঝামাঝি দুইটাকে তোমরা চুজ করবা। আর যদি 3টা থাকে প্রথম দুইটাকে চুজ করবা। আর দুইটা থাকলে তো হইলই, কম বেশি, একটা হচ্ছে কম আর একটা বেশি, ওটা আমরা দেখবো। তাহলে আমি আরেকবার বলি, খেয়াল করো, যদি 3-এর অধিক অ্যাসিড থাকে তুমি শুরুতে মাঝের দুইটাকে চুজ করো, চুজ করে দেখো কার জারণ মান কম, তার নামের শেষে আস বসবে, তার নামের শেষে কি বসবে? আস, 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 OUS বা শুধু US, আস বসবে, ঠিক আছে? যেহেতু এটা ক্লোরিন যুক্ত অক্সো অ্যাসিড তাই এটা ক্লোরাস অ্যাসিড, অক্সিজেনের নাম বলা লাগে না, তাহলে এটার নাম কি হবে? ক্লোরাস, CHLORUS, ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। তার মানে যদি 3-এর অধিক থাকে আমরা মাঝখানে দুইটাকে ধরবো, 5টা নর্মালি থাকে না, এরকম 4টাই থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাঝখানে দুইটাকে আমরা ধরবো এরকম ভাবে। আর যদি 3টা থাকে তাহলে প্রথম দুইটাকে আমরা সিলেক্ট করব। এর মধ্যে কম যে আছে তার নাম হবে আস অ্যাসিড, আর যে বেশি আছে তার নাম হবে ইক অ্যাসিড। তাহলে CHLORIC, ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে তো গেল আস আর ইক গেল। তাহলে যেটা আসের চেয়েও কম তার নাম কি হবে? তার ক্ষেত্রে একটা প্রেফিক্স বসাইতে হবে। তো সাফিক্স আমরা আর বসাবো না, তো সাফিক্স আমরা বসাই দিছি, তাই না? এবার আমরা প্রেফিক্স বসাবো। সেই প্রেফিক্সটা কি হবে? সেই প্রেফিক্সটা হবে হাইপো। যদি আসের চেয়ে আরো কম থাকে তাহলে হচ্ছে হাইপো, হাইপো মানে হচ্ছে নিচে। তো হাইপো, তার সাথে আগের নামটা বসাই দিব, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে এই প্রেফিক্সটা আমাদেরকে বসাইতে হবে, ঠিক আছে? আর যদি ইকের থেকেও বেশি হয়ে যায় তখন আমরা কি করব? ইকের থেকে বেশি হলে আরেকটা প্রেফিক্স বসাইতে হবে, যেটা হচ্ছে পার।
পার বসাই দিব, তারপরে ক্লোরিক নামটা বসাই দিব। ঠিক আছে, তাহলে পার ক্লোরিক অ্যাসিড। আশা করি বুঝা গেল। ঠিক আছে, এইভাবে আমরা অক্সো অ্যাসিডের নামকরণগুলো করে থাকি। যদি এই ক্ষেত্রে ব্রোমিন থাকতো তাহলে হাইপোব্রোমাস অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, পার ব্রোমিক অ্যাসিড। যদি আয়োডিন থাকতো হাইপো আয়োডাস অ্যাসিড, আয়োডিক অ্যাসিড এবং পার আয়োডিক অ্যাসিড, এমন ভাবে নামকরণ হতো। এবার আমরা খেয়াল করব যে তাদের অ্যানায়নগুলোর নাম কি হবে। যদি আমরা দেখি আস অ্যাসিডের অ্যানায়নের নাম হবে, অ্যানায়নটা যদি আস অ্যাসিড থেকে আসে তাইলে তার নাম হবে আইটিই। আর যদি ইক অ্যাসিড থেকে অ্যানায়নটা আসে তখন তার নামের শেষে হবে এটিই। অথবা যদি জটিল যৌগ থেকে অ্যানায়নটা আসে তখনও তার নামের শেষে কি হবে? এটিই হবে। একটু আগেই তোমরা এটা লিখছো। তাহলে আমরা এই নামকরণগুলো করে ফেলি, খেয়াল করো। এটার নাম ছিল হাইপোব্রোমাস অ্যাসিড, HBRO, একদম HClO এর মতোই হাইপোক্লোরাস অ্যাসিড, আর ব্রোমিন থাকলে হাইপোব্রোমাস অ্যাসিড। তো এইখান থেকে যে অ্যানায়নটা আসবে তার নাম কি হবে? আস থাকলে আইট হবে, আইট। তাহলে আমরা অ্যান্সার করলাম হাইপোব্রোমাইট। ব্রোমিনের নামের শেষে আইটিই হবে, আইটিই। বোঝা গেল? আচ্ছা, যদি হয় শুধু ব্রোমাস অ্যাসিড, BrO2, ব্রোমাস অ্যাসিড, তাহলে নাম কি হবে? বুঝতেই পারছো, নাম হবে ব্রোমাইট। আস থাকলেই নামের শেষে হবে কি? আইট। তাহলে যদি এরকম থাকতো যে এখানে একটা পটাশিয়াম দিয়ে দিলাম, তাহলে পটাশিয়াম ব্রোমাইট। ক্যাটায়নের নাম তো তার নিজের নাম অনুযায়ী হবে। তারপর ব্রোমিক অ্যাসিড, HBrO3, ব্রোমিক অ্যাসিড। তো ব্রোমিক অ্যাসিড থেকে কি আসবে? BrO3 মাইনাস। এইটার নাম হবে যে ব্রোমেট। বুঝা গেল? ইক অ্যাসিডের নামের শেষে সাফিক্স হিসেবে আমরা ATE বসাবো। আমরা কি বসাবো? ATE বসাবো। তারপরে যদি পার ব্রোমিক অ্যাসিড হয় বা পার আয়োডিক অ্যাসিড হয়, এ তো HiO4, পার আয়োডিক অ্যাসিড, তাহলে তার যে অ্যানায়নটা IO4 মাইনাস, তার অ্যানায়নটার নাম কি হবে? এটা হবে পার আয়োডেট, নামের শেষে কি? ATE, পার আয়োডেট। ঠিক আছে, তাহলে আমরা যদি আরো কয়েকটা দেখি, H2SO4, H2SO3, কম থেকে শুরু করি। H2SO4, তারপরে H2SO5। এই অ্যাসিডগুলোর নাম কি তোমরা জানো? এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এর কারণ কি? এর কারণ হলো এর জারণ সংখ্যা কম, +4, আর এইখানে +6, এবং তোমরা জানো বিস্ময়কর ভাবে এটাও +6। সালফারের জারণ মান 6 এর বেশি হয় না। আচ্ছা, সালফিউরাস গেল, এটা হলো সালফিউরিক অ্যাসিড। আর এটার নাম কি হবে? যে ক্ষেত্রে অক্সিজেন বাড়ে কিন্তু জারণ মান বাড়ে না, তার ক্ষেত্রে আমাদের বসাতে হয় পার অক্সি। শুধু পার না বসিয়ে হবে পার অক্সি সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যানায়নের নামটা কি হবে? তোমরা অলরেডি জানো, সালফিউরাস যদি হয় তাহলে সালফাইট। আর যদি সালফিউরিক হয় তাইলে তার নাম হবে সালফেট। যেরকম তোমরা জানো ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, এরকম। আচ্ছা, আর যদি পারঅক্সি হয় তাহলে পারঅক্সি সালফেট। এই হচ্ছে অজৈব যৌগের নামকরণের নিয়ম। ঠিক আছে, যার জন্য অ্যাসিডের নামকরণ জানাটাও খুব জরুরি ছিল। তাহলে এইভাবে তোমরা নামকরণ করবা। তোমাদের বইয়ে যত অজৈব যৌগ আছে, স্পেশালি কলেজের প্রথম পত্রের বই কিন্তু অজৈব যৌগ দিয়েই ভরা। তো এখানে যত ধরনের যৌগ আছে তোমরা ট্রাই করবা এই নামকরণগুলা নিজেরা করার। ঠিক আছে, আর আরেকটা সেগমেন্ট, বড় একটা সেগমেন্ট, আমি চাচ্ছি না আজকের ভিডিওটা অনেক বড় করতে, সেটা হচ্ছে জটিল যৌগ। তো ইনশাল্লাহ আমরা অন্য আরেকটা লেকচারে তোমাদেরকে জটিল যৌগের নামকরণটা শেখায় দিব। শুরুতে দেখাবো জটিল যৌগ কি, তারপরে তার নামকরণটা দেখাবো। আর অলরেডি কিন্তু এর মধ্যে একটা ক্লু পেয়ে গেছো যে জটিল যৌগের অ্যানায়ন যখন আমরা লিখবো সেই অ্যানায়নের নামের শেষে ATE বসাইতে হবে। তো
তো ওই দিনের অপেক্ষায় থাকো। আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।